আমি একজন ব্যক্তিগতভাবে আমি একজন দিনমজুর ছিলাম। 94-95 সালে আমি একজন দিনমজুর। বাৎসরিক যে খরচা বাদ রেখে আমার যে আয়টা আসে, যদিও আমরা চাষি মানুষ, অত দূর আমাদের হিসেব করা হয় না, তারপরে একটা খসড়া মতো আমার একটা হিসেব থাকে। সেই হিসাবটা অনুযায়ী আমি 7 থেকে 8 লাখ টাকা আমার প্রফিট থাকে। আপনারা জানেন ফুলের শহর, ফুলের রাজধানী গদখালি। এই গদখালিতে সামনে 14 ফেব্রুয়ারি, 21 ফেব্রুয়ারি এই দিবসকে লক্ষ্য রেখে তারা ফুল এবং ফুল চাষের প্রতি অনেক যত্ন নিচ্ছে, কারণ এই দিবসে তারা অনেক টাকা ফুল বিক্রয় করে থাকে। তা আজকে আমি আলোচনা করব এই দিবসকে সামনে রেখে গদখালি ফুল চাষিরা ফুল এবং ফুল ক্ষেতের প্রতি কি কি যত্ন নিচ্ছে আলোচনা করব। আশা করি আজকের সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আপনারা আমার সঙ্গে থাকবেন। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আমরা জানবো আপনার কাছ থেকে সামনে 14 ফেব্রুয়ারি, 21 ফেব্রুয়ারি এই দিবসকে লক্ষ্য রেখে আপনারা ফুল এবং ফুল ক্ষেতের প্রতি কি কি প্রস্তুতি গ্রহণ করছেন যদি একটু বলতেন। আসলে আমরা এই যে জারবারা ফুল, আপনারা গদখালি অনেকগুলো সেট আপনারা দেখছেন। আর গদখালি যে ফুলের রাজ্য, এটা সারা বাংলাদেশে সবাই জানে এবং বিদেশের অনেকেই জানে। তো আমরা এই ফুলের চাষটা মূলত আমাদের এই গদখালিতে সব সময়ই থাকে, কিন্তু আমরা বিশেষ বিশেষ কিছু দিন আছে আমাদের, সেই দিনগুলো উপলক্ষ করে আমরা ফুলের পরিচর্যা করে থাকি। যেমন বর্তমান কিন্তু আমাদের ফুলের চর্চা এখন রানিং বা শেষ প্রান্তে চলে এসেছে। এই সামনে যে আমাদের পহেলা ফাল্গুন আছে, তারপরে ভ্যালেন্টাইন্স ডে আছে অর্থাৎ 14 ফেব্রুয়ারি, এরপরে আমাদের 21 ফেব্রুয়ারি আছে। এই বিশেষ করে এই কয়েকটা দিনগুলো আমাদের ফুলের জন্য কি বলা যায়, ফুলের জন্য আমাদের একটা বড় দিন, যে আমরা পুরো বছর, মৌসুম পুরো বছরে যে খরচাগুলো করি, এই খরচাটা আমাদের এই 1-2 মাসের ভিতরে আমাদের লাভ সহ আমাদের উঠে আসে। যে আমাদের এত বেশি ফুলের চাহিদা হয়ে যায়, কিন্তু বর্তমান বছরে আমরা কিছু দ্বিধাদ্বন্দ্বে আছি, যেহেতু এই ফেব্রুয়ারিতেই পরীক্ষা শুরু হচ্ছে, যার কারণে এই ফুলের প্রতি কোনো প্রভাব আসে কিনা এটা আমাদের একটু সন্দেহ আছে। তারপরেও আমরা আশা করি অন্য বছরের তুলনায় বর্তমানে যে ফুলের কোয়ালিটিটা, সে কোয়ালিটি, এই যে দেখছেন ফুলের যে সুগঠন, তাতে করে আমার জন্য মনে হচ্ছে যে আমরা অন্য বছরের তুলনায় এবার বছর ফুলের বাজারটা আমাদের অনেক ভালো যাবে এবং আমরা অনেক বেশি টাকা পাবো, এটা আমি আশা করি আর কি। আপনার এই যে আমরা দেখছি বিশাল শীট করে আপনি এখানে এটা স্থাপন করেছেন, তা এভাবে যদি আমরা ফুল চাষ করি তাহলে 1 বিঘা ক্ষেতে কেমন খরচ হয়ে থাকে? আসলে ফুলের চাষ বা যে কোনো চাষ আমরা পুরনো আমলের মতো গতানুগতিকভাবে চাষ করতে গেলে এখন আমি মনে করি আমরা ধরা খেয়ে যাব। এখন যেহেতু আমাদের ডিজিটাল দেশ, আমাদের ডিজিটাল কায়দায় আমাদের চাষবাস সব কিছু করা উচিত, তাতে নিশ্চয়ই লাভবান হবো। আমি ব্যক্তিগতভাবে আমি লাভবান। আপনি এই যে স্ট্রাকচারটা দেখছেন, স্ট্রাকচারটা যদিও আমার খরচায় না, এটা বাংলাদেশ সরকারের বিএডিসির সেচ বিভাগের প্রধান প্রকৌশলী ছিলেন জনাব মাহবুবুল আলম, ওনারই সরকারি সহায়তায় চাষিদের স্বার্থে এই স্ট্রাকচারটা ওনাদেরই করা, এবং অনেকটা পরিকল্পনা ওনারই ছিল এই স্ট্রাকচারের জন্য। আর আমরা গতানুগতিক সাধারণত আপনি দেখছেন আমরা বাঁশের শেড দিয়ে আমরা জারবারা করে থাকতাম, কিন্তু এখন দেখছি এই জাতীয় স্ট্রাকচারের মাধ্যমে এখানে আপনি দেখছেন আমার ফগিং আছে, আমার ডিপ ইরিগেশন আছে, এখানে তাপমাত্রা নিয়ন্ত্রণের কিছুটা সুযোগ আছে। সব মিলিয়ে এই যে সুন্দর কোয়ালিটির ফুল, এটা এখান থেকে 12 মাসই উৎপাদন করা সম্ভব। এবং এই যে আমাদের এই যে সম্ভবটা আমি মনে করি বিএডিসির যশোরের প্রধান প্রকৌশলী মাহবুব আলমের উদ্যোগেই এটা করা সম্ভব হয়েছে। অনেক অবদান। আর আজকে আমরা গদখালি সহ বাংলাদেশের অনেক চাষি আছে, এই ফুল বা সবজি
এই পলি হাউসের মাধ্যমে করে তারা অনেক লাভবান। এখানে 1 বিঘা খেতে কেমন খরচ খরচা হয়ে থাকে? এখানে 1 বিঘা খেতে আপনার 4,500 থেকে 5,000 চারা লাগে। 4,500 থেকে 5,000 চারা আমরা ইন্ডিয়ার পুনের থেকে নিয়ে আসি। এই চারাটা আমাদের 85 টাকা পিস, অর্থাৎ 4 লাখ থেকে 4.5 লাখ টাকা আমাদের চারাই যায়। এই 85 টাকা চারা রেটে 4.5 বা 5,000 চারা আমাদের এখানে লাগে। এখানে আমাদের 4 লাখ থেকে 4.5 লাখ টাকা চারা লাগে। তারপরে এখানে আসলে জারবারা ফুলে কিন্তু প্রচুর পরিমাণ ফার্টিলাইজার খায়। তো যেহেতু ওই যে আগে আমি বলে গেলাম যে আমাদের দেশটা ডিজিটাল দেশ, সেই হিসেবে আমরা এখন অনেকটা রাসায়নিক সারের ব্যবহারটা আমরা কমাই, আমরা জৈব পদ্ধতিতে আমরা এগিয়ে যাচ্ছি। তাতে করে আমি ব্যক্তিগতভাবে অনেকটা আমার সফলতা আসছে। ডিজিটাল দেশ, ডিজিটাল কায়দায় সব কিছুই হওয়া উচিত। আপনারা দেখছেন আমার ফুলের কোয়ালিটিটা অন্য সেটার তুলনায় অনেক ভালো। আমি যেন দেখছি এই ভালো হওয়ার লক্ষণ বা কি কি পরিচর্যা আপনি এখানে করেন? হ্যাঁ, এই ভালো হওয়ার যে দিকগুলো, সেই দিকগুলো আমি যেটা উপলব্ধি করতে পারছি সেটা হচ্ছে আমার এই যে অবশিষ্ট এখান থেকে কিছু পাতা, এই পাতাগুলো কিন্তু আমার এই পরিষ্কার করতে হয়। হ্যাঁ, এই পরিষ্কার করার পরে এই অবশিষ্ট পাতাগুলো আমার নির্ধারিত একটা জায়গা আছে, ওখানে রেখে আমি পচাই। পচানোর পরে এই যে পচে যাওয়ার পরে ওইটাই কিন্তু আমি আবার এই জমিতে দিয়ে থাকি। এবং এর এই পচার যে নির্যাসটা আসে লিকুইড, ওটা আমি আপনার দেখাবো। ওইটা কিন্তু আমি আবার এখানে স্প্রে দিয়ে থাকি। ওটা আমার বায়ো প্রোডাক্ট হিসেবে আমার ব্যবহার হয়। তা সব মিলিয়ে এখানে কীটনাশকের ব্যবহারটা অনেকটা কম। এবং এখানকার ফুল, এই পলি হাউসের ফুল বা সবজি আমি মনে করি যে এটা কিছুটা স্বাস্থ্যসম্মত, নিরাপদ। আর খরচার দিক থেকে ওখানে আবার কিছু সাশ্রয় হয়। যে কথা বলছিলাম যে চারার যে খরচাটা, আর আমার এখানে 2টা লেবার কাজ করে কন্টিনিউ। ওই লেবার 2টা ওদের আমার এক একজনের 16,000 টাকা করে আছে মাসিক হারে আমার টাকা দিতে হয়। আর সীমিত কিছু রাসায়নিক সার আমার লাগে। সব মিলিয়ে এখানে আমার মাসে 1,050 টাকা মতো খরচা আসে। আর বছরে তাহলে 6 লক্ষ টাকা? হ্যাঁ, 6 লক্ষ টাকা মতো আমার এখানে খরচা আসে। আর বাৎসরিক এখানে খরচ খরচা বাদ দিয়ে উপার্জনটা কেমন হয়? আমার এখানে বাৎসরিক যে খরচাটা বাদ রেখে আমার যে আয়টা আসে, যদিও আমরা চাষি মানুষ, অত দূর আমাদের হিসেব করা হয় না, তারপরে একটা খসড়া মতো আমার একটা হিসেব থাকে। সেই হিসাবটা অনুযায়ী আমি 7 থেকে 8 লাখ টাকা আমার প্রফিট থাকে। যাই হোক, আমাদের বাংলাদেশের ফুলের শহর, ফুলের রাজধানী গদখালি আমাদের দেশের মুখ উজ্জ্বল করেছে, তাই না? আপনারা এর অবদান রেখেছেন। আমি মনে করি এই সাফল্য আপনাদেরই। না, এটা এই সাফল্য আমরা না, আমরা যে উৎপাদক হিসেবে যদি আমরা শুধু উৎপাদনই করি আর আপনারা মোটেই ব্যবহার করবেন না, তাহলে তো আমাদের উৎপাদনের কোনো সার্থকতা আসে না। এটাই তো, আপনারা ব্যবহার করেন, চাহিদা বাড়ে, আমাদের চাষ তখন অটোমেটিকলি বেরিয়ে যায়। এখানে আপনাদেরও অবদান আছে এবং আপনারা আরো অবদান রাখবেন, ফুলের ব্যবহার বেশি বেশি করে করবেন। আমরা নেশার থেকে ফিরে এসে আমরা আমাদের জীবনটা আমরা ফুলের মতোই করে গড়ি এবং এই গদখালি ফুলের মতো করেই গড়ি, এই আশা আমি করি আর কি। আসলে আপনাদের গদখালিকে উদাহরণস্বরূপ নিয়ে বাংলাদেশের বিভিন্ন জেলায়, বিভিন্ন বিভাগে বর্তমানে দেখছি ফুল চাষের প্রতি কৃষকরা অনেকটাই উদ্বুদ্ধ হচ্ছে। হ্যাঁ, এটা স্বাভাবিক, কারণ আমি মনে করি যে আমাদের এখানকার, আমি একজন ব্যক্তিগতভাবে আমি একজন দিনমজুর ছিলাম। আমি 2094-95 সালে আমি একজন দিনমজুর। কিন্তু আমাদের এখানে ফুলের জনক যারে আমরা বলি থাকি, ওনার নাম শেরালি সর্দার। ওনার চেষ্টায় বা সূচনায় আমরা ফুলের চাষে আসি এবং সেখান থেকে আজকে আমাদের এলাকায় হাঁটি পাপা করে আমাদের এলাকাতে এখন 15,000-এর উপরে চাষি আছে। তা সব মিলিয়ে আমাদের এলাকাটা আমরা এখন কিছুটা হলেও স্বাবলম্বী। এবং আপনাদের মাধ্যম দিয়ে আমি বাংলাদেশ সরকারের কাছে একটা অনুরোধ জানাবো, এইটাই, সেটা হচ্ছে আমাদের এই যে ফুলগুলা,
আমি ইতিমধ্যে শুনেছি যে বাইরের থেকে নাকি আমাদের দেশে কোটি কোটি টাকার ফুল আসে। বর্তমান সরকারের কাছে আপনাদের মাধ্যম দিয়ে একটা আহ্বান জানাবো, সেটা হচ্ছে আমাদের দেশের ফুলটা যদি আমরা বাইরে বিক্রি করার কোনো ব্যবস্থা করতে পারি, সেই ক্ষেত্রে আমরা আরো বেশি লাভবান হব এবং আমাদের দেশ এগিয়ে যাবে, আরো এগিয়ে যাবে। এটা আমি মনে করি। নতুন নতুন চাষি তৈরি হবে, নতুন নতুন চাষি সারা বাংলাদেশ ব্যাপী তৈরি হবে। পাশাপাশি আরেকটা আহ্বান আমি জানাবো, আমাদের কৃত্রিম কিছু ফুল চায়নার থেকে আমাদের দেশে আসে, যার কারণে আমাদের কাঁচা ফুলের ব্যবহারটা কিছুটা কুমার লাইন। তা আমি সরকারের কাছে এটাও উদাত্ত আহ্বান জানাবো, ওনারা যেন এই কৃত্রিম ফুলটা বিদেশতে আনা বন্ধ করে। যদি বন্ধ করা সম্ভব না হয়, তাহলে আমার মনে হয় ওখানে ভ্যাটের পরিমাণটা এত বেশি বাড়াতে হবে যাতে কোনো অসাধু ব্যবসায়ীরা ওই ভ্যাট দিয়ে ওই কৃত্রিম ফুলটা আমাদের দেশে এনে যাতে তারা লাভবান না হয়। এটা আমি আবারও সরকারের কাছে আহ্বান জানাবো আপনাদের মাধ্যম দিয়ে। ধন্যবাদ আজকে আমাদের সাথে আপনার সময় দেওয়ার জন্য। তো দর্শক, আপনারা দেখলেন মঞ্জুরুল ভাইয়ের সুন্দর সুন্দর কথা, তার আলোচনার মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন। তা আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, ফুলের মতন জীবন গড়ুন। দেখা হবে নতুন কোনো প্রতিবেদন নিয়ে। আসসালামু আলাইকুম।